আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো ডিসিএসএ বা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনে যারা ভর্তি হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন, কারণ শেষ অবধি আপনাদের জন্য অনেক হেল্পফুল কিছু আমি দেওয়ার চেষ্টা করব। সো প্রথমে আমি বলে নিই যে ডিসিএসএটার ব্যাপারে আসলে ইন্টারনেটের মধ্যে খুব বেশি তথ্য খুঁজে পাওয়া যায় না। এটা নিয়ে তেমন কোনো ভালো ভিডিও নেই যেখানে এক্সপ্লেন করে বলা হয়েছে। তো আমি যখন ডিসিএসের মধ্যে ভর্তি হই, আর ডিসিএসের স্টুডেন্ট এখনও আছি, সো এই থাকা অবস্থায় আমি একটা জিনিস চিন্তা করেছি যে যেহেতু আমার এখানে ভর্তি হতে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক জিনিসগুলো বুঝতে অনেক ডিফিকাল্ট একটা সময় পার করতে হয়েছে। সো আমি এমন একটা গাইডলাইন ক্রিয়েট করব যেই গাইডলাইনটা বাকি যারা নতুন সামনে ভর্তি হবে তারা যেন দেখে ইজিলি বুঝে যেতে পারে যে ডিসিএসএ বা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনে কীভাবে ভর্তি হব, বা ভর্তি হলে এটা আমার জন্য কাজে লাগবে কি না। তো আজকের যে ভিডিওটা আছে, এই ভিডিওটা হচ্ছে আমরা এই ডিসিএসের পুরো এক্সপ্লেনেশন নিয়ে আসছি। আর এটার মধ্যে যারা ডিসিএসতে অলরেডি ভর্তি আছেন তাদের জন্য কিছু ইনফরমেশন থাকতে পারে। সো তারা এই ভিডিওটা দেখলেও আসলে উপকৃত হবেন। তাহলে চলুন আমরা শুরু করি। ডিসিএসএ বা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন হচ্ছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটার কোড হচ্ছে 50। এই প্রোগ্রামটা কোড কোথায় ব্যবহার হয় সেটা আমরা সামনে দেখতে পাবো। সো নেক্সট পেজে যাওয়ার পর আমরা যেটা দেখছি, এখানে একটা সতর্কতা দেওয়া আছে। এখানে দেওয়া যে তথ্যগুলো আমি তুলে ধরেছি সেই তথ্যগুলো হচ্ছে এখনকার বা ফেব্রুয়ারি 2026 পর্যন্ত প্রাপ্ত যেই তথ্য তার অনুযায়ী আমি তুলে ধরেছি। তো বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির নীতিমালা অনুযায়ী এগুলো হচ্ছে যে কোনো সময় চেঞ্জ হতে পারে, ঠিক আছে? তো আপনি যদি ভিডিওটা হয়তো কিছুদিন পরে দেখে থাকেন বা অনেক দিন পরে দেখছেন, তো আশা করি আপনি হচ্ছে ওয়েবসাইটের তথ্যগুলো একবার যাচাই করে নিয়ে তারপরে ওইখান থেকে আর কি ভর্তি হওয়ার জন্য উদ্যোগ নেবেন। আর আমি এখন যেগুলো তুলে ধরছি এর সাথে খুব একটা বেশি তফাৎ হবে না, বাট তবুও আমি বলবো যে ওখান থেকে ভেরিফাই করে নিয়ে তারপর ভর্তি হওয়ার চেষ্টা করবেন, কারণ হতে পারে কোনো কিছুর জন্য ওনারা কোনো রিকোয়ারমেন্ট বা কোনো কিছু চেঞ্জ করতে পারে। সো এটা আর কি ওদের ওয়েবসাইটে কীভাবে দেখবেন আমি দেখিয়ে দিব। তো ওইখান থেকে আপনারা দেখেই জিনিসটা ভর্তি হবেন। ওকে, ডিসিএসের যে উদ্দেশ্য সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের মৌলিক ধারণা, প্রোগ্রামিং, বিভিন্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশন, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, এগুলো যারা বাড়াতে চান তারা হচ্ছে আপনারা এই ডিসিএসএটা করতে পারেন, ঠিক আছে? যা কম্পিউটার সায়েন্সের আপনি ধরেন হচ্ছে ফিউচারে কম্পিউটার সায়েন্স পড়বেন, ওর জন্য সামান্য একটু ধারণা দরকার, বা আপনি কোনো একটা সেক্টরে চাকরি করছেন, সো আপনার হচ্ছে ওইটার জন্য একটু ধারণা দরকার কম্পিউটারের ব্যাপারে। সো তারা এই জিনিসটা করতে পারবেন। এখানে লেখা আছে যে প্রোগ্রামটি কাদের জন্য, যারা চাকরির পাশাপাশি আইটি দক্ষতা বাড়াতে চান, বা এইচএসসির পর হচ্ছে কম্পিউটার বিষয়ে যে বেসিক ধারণা আছে সেটা নিতে চান, বা হচ্ছে যারা কম্পিউটারের সায়েন্সে বা আইটি নিয়ে সামনে পড়াশোনা করতে চান, তাদের ভিত্তিটা করার জন্য এই ডিসিএসএর প্রোগ্রামটা কিন্তু খুব সুন্দর একটা প্রোগ্রাম। সো এটাতে পড়লে আর কি আপনি আইডিয়া পাবেন যে আসলে এই কম্পিউটার সেকশনটা কতটুকু ডিফিকাল্ট বা আপনার জন্য ভালো হবে কিনা সামনে পড়ার জন্য। সো এই জন্য ডিসিএসটা আমি মনে করি একটা বেটার একটা জায়গা। এটা স্পেশালি তাদের জন্য যারা হচ্ছে এইচএসসিতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়েননি, ঠিক আছে, কিন্তু আপনারা হচ্ছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন সিএসসি, যেটা কম্পিউটার সায়েন্সে সিএসসি বলে, সেটা আর কি পড়তে যাচ্ছেন। এখন আপনি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়েননি, তাই তো আপনার হচ্ছে পরে তো সিএসসি পড়ার ইচ্ছা হতেই পারে। সো সেটার জন্য বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি কিন্তু এই ডিসিএসএটা চালু আছে। সিএসসি তো আপনি ডিরেক্টলি যেতে পারবেন না। সো ওটার জন্য আপনি কি করতে হবে, এই সায়েন্স ছাড়াও অন্য যে কোনো কমার্স বা আর্টস যদি পড়ে থাকেন, তাহলে হচ্ছে আপনি এই আগে ডিসিএসএ কোর্সটা করবেন, পুরোপুরি পাস করার পর সেই রেজাল্টটা নিয়ে আপনি ওপেন ইউনিভার্সিটির যে সিএসসি আছে, ঠিক আছে, কম্পিউটার সায়েন্সের যেই বিএসসি যেটা, সেটার মধ্যে আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই করার যোগ্যতা থাকবে আপনার। বা যারা হচ্ছে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়েছেন এইচএসসিতে, কিন্তু আপনার ফিজিক্স বা ম্যাথের মধ্যে হচ্ছে জিপিএ 3 কম এসেছে, এই জন্য আপনি হচ্ছে কোনো জায়গায় সিএসসি পড়তে পারছেন না, তারা কিন্তু ওপেন ইউনিভার্সিটি সিএসসি করতে চাইলে এই ডিসিএসসি থেকে আগে পড়ে নিতে পারবেন। এটা পড়ে তারপরে হচ্ছে আপনি ওপেন ইউনিভার্সিটি সিএসসির মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আমি মার্ক করে রেখেছি যে বাউবের ডিসিএসএ প্রোগ্রামে উত্তীর্ণ শিক্ষার্থীরা কিন্তু সিএসসিতে আবেদন করতে পারবেন। এই ডিসিএসএ প্রোগ্রামটা যারা করবেন তারা উত্তীর্ণ হলে তারা কিন্তু ওপেন ইউনিভার্সিটি সিএসসিতে আবেদন করতে পারবেন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিএসসিতে কিন্তু আপনার ভর্তি পরীক্ষা দিতে হয় ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে। তো ভর্তি পরীক্ষার সময় যেই বাছাই পর্ব হবে, একদম ফাইনাল ভাইভা। সো এখানে যারা এইচএসসিতে অলরেডি বিজ্ঞান নিয়ে পড়েছিলেন তাদের একটু অগ্রাধিকার দেয়া হবে। সো আপনার হচ্ছে ওদিক দিয়ে একটু সমস্যার সম্মুখীন হতে পারেন, কিন্তু তারপর আশা ছেড়ে লাভ নেই। আমি হচ্ছে ডিসিএসটা করে তারপর সিএসসির চেষ্টা করে দেখতে পারেন। প্রোগ্রাম বিষয়ক তথ্যতে আমরা এখন চলে গেলাম। সো এখানে হচ্ছে আপনার ভর্তি যোগ্যতা নিয়ে আমরা কথা বলবো। তো ভর্তির ক্ষেত্রে এখানে অ্যাকচুয়ালি কোনো বয়স সীমা নেই। আপনি যে কোনো বয়সে অলমোস্ট অনেক বয়স হলেও আপনি আর কি ভর্তি হতে পারছেন। তো
এর জন্য আপনাকে অন্তত এইচএসসিতে ন্যূনতম জিপিএ 2.5 পেতে হবে। এটা কিন্তু যে কোনো বিভাগ থেকে আপনি কিন্তু চাইলে সায়েন্স, কমার্স, আর্টস যা থেকে পড়েন এইচএসসিতে 2.5 পেলে আপনি ডিসিএস এর মধ্যে ভর্তি হতে পারছেন। বা অথবা সমমানের যে পরীক্ষাগুলো আছে, আমি সমমানের পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করিনি, সো আমি এটা বলতে পারছি না আসলে কোনটা, মেবি হচ্ছে ডিপ্লোমা বা এরকম কিছু হতে পারে। ওগুলোতে আর কি 2.5 বা হচ্ছে দ্বিতীয় শ্রেণী সহ উত্তীর্ণ হতে হবে। এটাই, এইটুকু রিকোয়ারমেন্ট ফিল আপ করলে আপনি হচ্ছে এই প্রোগ্রামে ভর্তি হওয়ার যোগ্য হিসেবে গণ্য হবেন। সো এরপর আপনার হচ্ছে প্রোগ্রামের ব্যাপারটা আমরা একটু দেখে নিই। প্রোগ্রামের হচ্ছে ভাষা যেটা, সেটা হচ্ছে টোটালি ইংলিশ। সো সকল বই যেগুলো সেগুলো কিন্তু ইংলিশে লেখা, এবং পরীক্ষার যে প্রশ্ন হবে সেটা কিন্তু ইংলিশে, আর পরীক্ষার যে উত্তর আপনারা করবেন সেটাও কিন্তু আপনার ইংলিশে করতে হবে। সো এই জিনিসটা আপনার মাথায় রাখা উচিত। আপনি হচ্ছে আগে থেকে জেনে নেবেন যে আপনার কোন ভাষায় আপনার পুরো কোর্সটা চলছে। ইংলিশে দেওয়াটা আমি মনে করি বেটার, কারণ হচ্ছে আপনি সিএসসি বা অন্য যে কোনো ইঞ্জিনিয়ারিং অন্য কিছু যদি পড়তে চান, বা সব জায়গায় স্বীকৃত কোনো একটা সাবজেক্ট পড়তে চান, তাহলে হচ্ছে ইংরেজিতেই বেশি প্রিফার করে। আর ইংরেজিতে না হলে আর কি সব জায়গায় স্বীকৃত জিনিসটা পাওয়া যায় না। প্রোগ্রামের সময়কালের ব্যাপারে যদি বলি, প্রোগ্রামের সময়কাল হচ্ছে 1.5 ইয়ার্স, আছে 3টা সেমিস্টার। তো এই 3টা সেমিস্টারের মধ্যে প্রতিটা হচ্ছে 6 মাস করে, 6 মাস করে প্রতিটা সেমিস্টারে, 3টা সেমিস্টারে হচ্ছে 1.5 ইয়ার্স আসে, ঠিক আছে। সো প্রোগ্রামের কাঠামোর ব্যাপারে আমরা বলছি। প্রোগ্রামের কাঠামোটা হচ্ছে প্রতিটা সেমিস্টারে 4টা করে কোর্স আছে। কোর্স বলতে আমরা এখানে নর্মালি সাবজেক্ট বোঝাচ্ছি, নর্মালি এটা বুঝে নেন। তো এটা একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামের মধ্যে 3টা সেমিস্টার, প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার আর তৃতীয় সেমিস্টার। তো প্রতিটা সেমিস্টারে আপনি 4টা করে কোর্স বা 4টা করে সাবজেক্ট পড়বেন, ঠিক আছে। তারপর সেটার উপর পরীক্ষা দিয়ে তারপরে হচ্ছে আপনি নেক্সট সেমিস্টার কন্টিনিউ করতেছেন। এখানে একটা জিনিস যে আপনি একটা সেমিস্টার পরীক্ষা দিয়ে কিন্তু আরেকটা সেমিস্টার যখন চলে আসবে, তখন আপনার রেজাল্ট পাবলিশ হোক বা না হোক, আপনি হচ্ছে সেকেন্ড সেমিস্টারে ভর্তি হতে পারবেন। যদি আপনার হয় ফার্স্ট সেমিস্টারে আপনি ফেল করেছেন বা এমন কিছু হয়, তাহলে অবশ্যই আপনি পরের সেমিস্টারে এমনিতে অ্যাটেন্ড করতে পারবেন। এই যেটাতে ফেল করেছিলেন সেটা আবার পরের বছরের সাথে গিয়ে এই এক্সামটা দিয়ে দিলেই হবে। এভাবে হচ্ছে আপনি মেবি 4 বছরের মতো মেয়াদ পাবেন যাতে সবগুলো সেমিস্টার কমপ্লিট করার। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন যে আপনি হচ্ছে একটার পর একটা সেমিস্টার কন্টিনিউ করবেন। কোন একটা সেমিস্টার ফেল করেছেন সেটা হচ্ছে পরের বছর যারা পড়বে তাদের সাথে এক্সাম দিয়ে পাশ করে নিলেই হবে। আচ্ছা, প্রথম সেমিস্টারের দিকে আমরা চলে গেলাম। প্রথম সেমিস্টারের মধ্যে যেই হচ্ছে আপনার কোর্স আছে, সেই কোর্সের এখানে নাম আর কোড আপনারা দেখতে পাচ্ছেন। সো কোর্সের কিন্তু একটা কোড দেওয়া থাকে, হ্যাঁ, প্রতিটা কোর্সের একটা কোড আছে, বা প্রতিটা সাবজেক্ট বা বইয়ের একটা কোড আছে। তো এখানে ডিসিএস এ 1201 যেটা হচ্ছে কম্পিউটার বেসিক্স। তো এখানে আপনি হচ্ছে আরও 3টা এরকম দেখতে পাচ্ছেন। টোটাল 4টা আমাদের কোর্স বা সাবজেক্ট, 4টা হচ্ছে 4টা কোড আছে। তো এই কোডগুলো হচ্ছে আপনার ইম্পর্টেন্ট, কারণ আপনার হচ্ছে এক্সামের কোয়েশ্চেনের মধ্যে এই কোডগুলো লেখা থাকবে আর কোর্সের নাম লেখা থাকবে। আপনার বুঝতে হবে আর কি কোন কোডের এটা হচ্ছে কোন কোর্স, ঠিক আছে। তো এইটা জিনিসটা বুঝে নেওয়াটা ইম্পর্টেন্ট। এখানে আমি পাশে কিন্তু একটা বুক লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বুক লিঙ্ক। এখানে যদি আমরা ক্লিক করি, নতুন একটা ওয়েব পেজে, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির একটা ওয়েব পেজে চলে এসেছে। এই ওয়েব পেজের মধ্যে কিন্তু আমাদের এই যে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সের প্রতিটা সেমিস্টারের যেই পিডিএফ বইগুলো আছে সেগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এখানে আপনারা হচ্ছে পিডিএফ বইগুলোর মধ্যে ক্লিক করলে এই যে এখানে আপনারা ইন্ডেক্স অনুযায়ী সবগুলো বই আস্তে আস্তে পড়তে পারবেন চাইলে, ঠিক আছে। বই নিয়ে আসার আগেও অনলাইন থেকে আপনি কিন্তু পড়তে পারবেন। সো এখানে বুক লিঙ্কে ক্লিক করলে আপনার পিডিএফটা যখন পাবেন তখন কিন্তু ওখানে ক্লিক করলেই হয়ে যাবে। বা আপনি কিন্তু চাইলে অনলাইনে সার্চও করতে পারেন যে ডিসিএসএ বুক পিডিএফ, ডিসিএসএ বুক পিডিএফ লিখে যদি আপনি অনলাইনে সার্চ করেন, তাহলে প্রথম যে লিঙ্কটা আসবে সেটার মধ্যে ক্লিক করলে এই যে আপনি প্রতি সেমিস্টারের বইগুলো পেয়ে যাচ্ছেন। এখানে সেকেন্ড আর থার্ড সেমিস্টারের হচ্ছে 4 নম্বর যেটা, সেটার মধ্যে বইটা দেওয়া নেই আসলে। আমরা আবার স্লাইডে চলে যাই। তো এখানে আপনি প্রথম সেমিস্টারের 4টা বইয়ের ব্যাপারে ইনফরমেশন জানলেন। এরপর হচ্ছে সেকেন্ড সেমিস্টারের 4টা বই। সো এরকম আপনার আলাদা একটা কোড দেওয়া আছে, তারপর বইয়ের কোর্সের নাম দেওয়া আছে। আপনি বুক লিঙ্ক পাশে ক্লিক করলে সেম জায়গায় চলে যাবেন। থার্ড সেমিস্টারের ক্ষেত্রে সেম। থার্ড সেমিস্টারের ক্ষেত্রে একটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে 4 নম্বর যেই কোর্সটা, সেটা কিন্তু একটা প্রজেক্ট, ঠিক আছে। প্রজেক্ট বানাতে হবে, যেমন হচ্ছে আমার নর্মালি থিসিস টাইপের বা এমন কিছু করে না, সো ওরকম টাইপের একটা কিছু মেবি করতে হবে। আমরা থার্ড সেমিস্টার এখনও পৌঁছে যাইনি, সো থার্ড সেমিস্টারে গেলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো জিনিসটা। সো এরকম একটা প্রজেক্ট করতে হবে, বাকি 3টাই হচ্ছে একটা বই আর কি। আচ্ছা, তো আমরা হচ্ছে ক্লাস আর প্রশাসনিক কার্যক্রম এগুলোর ব্যাপারে একটু জেনে নিই। সো আমাদের ক্লাস যেটা হবে সেটা হচ্ছে শুধুমাত্র শুক্রবার বা ফ্রাইডে হয়, ঠিক আছে। সো আপনি হচ্ছে শুক্রবার দিন ক্লাস করতে পারবেন। ক্লাস হচ্ছে সকাল 9টা থেকে স্টার্ট হবে, আর আপনার হচ্ছে আমি যেখানে পড়েছি সেখানে হচ্ছে 9টা থেকে স্টার্ট হয়েছে, আর হচ্ছে বিকাল
4টা বা 5টা অবধি হয়, এটা রুটিন আপনাদের দিয়ে দেবে অনলাইনে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটের মধ্যে। সো এর মাঝখানে নামাজের একটা বিরতি আছে, নামাজের এবং খাবার দাবার করার জন্য একটা 2 ঘন্টার মতো বিরতি পাওয়া যায়। সো এই বিরতিটার মধ্যে আপনারা হচ্ছে আপনাদের নামাজ এবং খাওয়া দাওয়া লাঞ্চ করা সেটা কমপ্লিট করে ফেলতে পারবেন। ওকে, সো আমরা এখন চলে যাব হচ্ছে আঞ্চলিক কেন্দ্র জিনিসটা বুঝতে। আঞ্চলিক কেন্দ্র হচ্ছে আপনার ক্লাস আর পরীক্ষা ব্যতীত আপনি বাকি সকল যে কাজগুলো করবেন, যেমন হচ্ছে আপনি ভর্তি হবেন, আপনার তথ্য এই ডিসিএস এর ব্যাপারে তথ্য জানার জন্য, বা আপনি বই নেবেন, বা আপনার আইডি কার্ড যেটা আসবে আপনি ভর্তি হওয়ার পরে আপনার যে আইডি কার্ড আসবে সেগুলো সংগ্রহ সহ যাবতীয় যত কাজ আছে সেগুলো হচ্ছে আপনার আঞ্চলিক কেন্দ্রের সাথে করতে হবে। আর শুধু ক্লাস আর পরীক্ষাটা হচ্ছে আপনার স্টাডি সেন্টারের সাথে হয়, ঠিক আছে? স্টাডি সেন্টার হচ্ছে আপনার ক্লাস আর পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য, আর বাকি সব কাজগুলো করতে হয় হচ্ছে অফিসিয়াল কাজগুলো করতে হয় আঞ্চলিক কেন্দ্রে। সো আঞ্চলিক কেন্দ্রের লিস্ট আমি এখানে লিঙ্কে দিয়ে দিয়েছি, আপনি লিঙ্কের মধ্যে যদি ক্লিক করেন আপনি যেখানে ভর্তি হচ্ছেন সেইখানের আঞ্চলিক কেন্দ্র কোনটা, যেমন ঢাকা আঞ্চলিক কেন্দ্র যেটা, ঠিক আছে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা আঞ্চলিক কেন্দ্র। তো এই ঢাকা আঞ্চলিক কেন্দ্রের এখানে আমরা গিয়ে ভর্তি হই, আমরা হচ্ছে বই কালেকশন, তারপর হচ্ছে আমাদের আইডি কার্ড কালেক্ট, সব কিছু আমরা হচ্ছে ঢাকা আঞ্চলিক কেন্দ্রে এখানে গিয়ে করি। সো আপনাদের ক্ষেত্রে এরকম করতে হবে। আর স্টাডি সেন্টার আপনি চুজ করে নেবেন, ওই অনুযায়ী আপনার স্টাডি সেন্টার আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ। সো আমি স্টাডি সেন্টার ব্যাপারে অলরেডি বলেছি, এখানে শুধু আপনার ক্লাস আর পরীক্ষা হবে। আপনি অনলাইনে ভর্তির সময় আপনার পছন্দ অনুযায়ী স্টাডি সেন্টার নির্বাচন করতে পারবেন। আমরা হচ্ছে লাস্টে গিয়ে দেখবো ভর্তির প্রসেসটা। সো ওই সময় আপনি আর কি দেখবো যে কীভাবে স্টাডি সেন্টার সিলেক্ট করবেন। স্টাডি সেন্টারের তালিকা সময়ের মধ্যে ফার্স্টে আমরা দেখতে পাবো ঢাকার মধ্যে হচ্ছে 2টা স্টাডি সেন্টার আছে ডিসিএস এর। তো একটা হচ্ছে ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আইএসটি, আর একটা হচ্ছে ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি আইএসআইটি, ঠিক আছে? আমি যেটা পড়েছি আমি হচ্ছে 1 নম্বরটার মধ্যে ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আইএসটিতে। সো এটা হচ্ছে ধানমন্ডিতে। আর আমার কাছে জায়গাটা অনেক ভালো লেগেছে, ওনারা হচ্ছে টিচার যারা আছেন আমাদের খুব ভালো করে আমাদের পড়িয়েছেন, আমার প্রয়োজনীয় ওটা বেস্ট মনে হয়েছে। আর একটা আইএসআইটি আছে, ওনাদের ইনস্টিটিউশনটা ঘুরে দেখিনি আমি, আসলে ওইটার ব্যাপারে বলতে পারছি না যে ওটা কতটুকু ভালো হবে বা ওখানে পড়াটা কেমন হবে। আপনারা চাইলে আপনাদের যেটা কাছে হয় সেটাতে আপনি পড়ে দেখতে পারেন, তাহলে আশা করি আপনার হচ্ছে ওটাতে হেল্প হবে। ঢাকা ছাড়াও কিন্তু আরও স্টাডি সেন্টার আছে, যেমন হচ্ছে ঢাকার বাইরে এখানে স্টাডি সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন, চট্টগ্রামে আছে 2টো, রংপুরে আছে, সিলেটে আছে। তো ওইখান থেকেও আপনারা এই ডিসিএসএ কোর্সটা কমপ্লিট করতে পারবেন। এই 6টা স্টাডি সেন্টারের মধ্যে থেকে আপনি যে কোনোটা একটা চুজ করে নিতে পারেন। আর সেই অনুযায়ী আপনার যেই আঞ্চলিক কেন্দ্র সেটা আপনি ওই লিঙ্ক থেকে খুঁজে নেবেন যে আপনার আঞ্চলিক কেন্দ্র কোনটা। সো ভর্তির কার্যক্রমের সিস্টেমটা হচ্ছে আগে আসলে আগে ভর্তি হতে পারবেন, হ্যাঁ, এরকমভাবে হয়, ঠিক আছে? যেহেতু কিছু জায়গায় লিমিটেড সিট আছে, যেমন হচ্ছে ঢাকার বাইরে স্টাডি সেন্টারগুলোতে 4টাতে এটা হচ্ছে 60টি করে সিট পাওয়া যাবে। আর ঢাকার ক্ষেত্রে আপনার 60 জনের বেশিও নেয়, ঠিক আছে? আমাদের এখানে 60 জনের অনেক বেশি নিয়েছে। সো আপনি হচ্ছে আগে আসলে আগে ভর্তি হবেন, এরকম সিস্টেমে আর কি। এখন হচ্ছে ভর্তি সহ আমরা অন্যান্য তথ্যর ব্যাপারে কথাবার্তা বলি। যেমন হচ্ছে ভর্তির ক্ষেত্রে একটা সতর্কতা দিয়ে রাখি যে খরচের ব্যাপারটা সেটা কিন্তু সবসময় পরিবর্তন হতে পারে। নর্মালি এখনও পরিবর্তন হয়নি, কিন্তু সামনে কিন্তু এটা পরিবর্তন হতে পারে। সো এখন হচ্ছে আপনি যখন ভর্তি হবেন টাকার ব্যাপারটা একটু কষ্ট করে হচ্ছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটের মধ্যে গিয়ে একটু দেখে নেবেন। কীভাবে দেখে নেবেন এটা আমি এখন দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। সো বর্তমানে যে টাকার পরিমাণ সেটা দেখে তারপর হচ্ছে আপনি হচ্ছে বুঝবেন যে আসলে কিভাবে আপনি ভর্তি হচ্ছেন বা কত টাকা দিয়ে ভর্তি হচ্ছেন সেগুলো। সো ভর্তির ক্ষেত্রে প্রথমে আপনাকে অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। সো আবেদনের সময় আপনার প্রথম সেমিস্টারে যে ভর্তি ও রেজিস্ট্রেশন সহ সম্পূর্ণ টাকাটা আপনার অনলাইনে জমা দিতে হবে, হ্যাঁ। দ্বিতীয় সেমিস্টারের টাকা এখন জমা দেওয়া লাগবে না, এটা হচ্ছে পরবর্তী সেমিস্টারগুলোতে যখন আপনার ভর্তির নোটিশ আসবে তখন আবার অনলাইনে ফি প্রদান করে ভর্তি হবেন ওই সেমিস্টারগুলোতে। প্রথম সেমিস্টারে যে টাকাটা আছে সেটা ওর কাছাকাছি টাকাই কিন্তু দ্বিতীয় আর তৃতীয় সেমিস্টারের মধ্যে দিতে হয়, সামান্য কিছু কম বেশি হতে পারে। আর এই টোটাল টাকাটা হচ্ছে আপনি নগদ, বিকাশ, রকেট বা আপনার হচ্ছে ব্যাংকের বিভিন্ন সার্ভিস দিয়ে আপনি দিতে পারবেন, ওটা নিয়ে সমস্যা নেই। অনলাইনে টাকাটা পেমেন্ট করে সেই টাকাটার আর কি যে প্রমাণপত্র নিয়ে তারপর ভর্তির জন্য আঞ্চলিক কেন্দ্রে যেতে হবে। আর এখানে আমি যে বলে দিয়েছি যে আপনি ভর্তির তথ্যটা কোথায় পাবেন, নর্মালি বিওইউ বা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিশন নোটিসে গিয়ে ডিসিএস এর নোটিশ, যেমন হচ্ছে বিওইউ, এই ওয়েবসাইটের মধ্যে চলে আসি, biou.ac.bd, এটার মধ্যে গেলে হচ্ছে এখানে আপনার নিচে গেলে একটু
এখানে নোটিশ বোর্ড পাচ্ছেন। নোটিশ বোর্ডের মধ্যে এখানে হচ্ছে অ্যাডমিশনের যে নোটিশ সেকশনটা, এখানে আপনারা রিড মোডে ক্লিক করবেন। রিড মোডে ক্লিক করলে এখানে আপনি চাইলে সার্চ করতে পারবেন, বা আপনি এখানে চাইলে স্ক্রল করে দেখে নেন যে ডিসিএসএ এর অ্যাডমিশন সার্কুলার সেটা কি পাবলিশ হয়েছে কিনা। তো ওইটার মধ্যেই আপনি টোটাল ইনস্ট্রাকশন ইনফরমেশন সব কিছু, আমরা ওটা সামনে দেখব, ওটা কিন্তু সব কিছু ওইটার মধ্যেই খুঁজে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি কিন্তু ডিসিএসএ লিখে যদি এখানে সার্চও করি তাহলেও কিন্তু আমি এটা খুঁজে পাবো। যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিসিএস এর অ্যাডমিশন সার্কুলার, এই যে এটা দেওয়া আছে, আপনি ডাউনলোডে ক্লিক করলে সেটা আর কি ডাউনলোড হয়ে যাবে। এইখানে আপনার ওপেন এটা দেখতে পাচ্ছেন। ওকে, সো প্রথম সেমিস্টারে 6 মাসের যে টাকার পরিমাণ, ঠিক আছে, মানে প্রথম সেমিস্টার 6 মাসের পুরো টাকাটাই তো একবারে নিয়ে নেবে। সো একবার টাকাটার পরিমাণ হচ্ছে মোট 5,890 টাকা। হ্যাঁ, তো এটার মধ্যে আমি যদি এখানে ক্লিক করলে এই যে এখানে খরচের একটা লিস্ট চলে আসছে। এটা হচ্ছে আপনার ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনের যদি আপনি এক্সপেন্সেস লিস্ট এরকম কিছু লিখে সার্চ করেন তাহলে আর কি চলে আসবে। তো এই লিস্টের মধ্যে আপনি দেখবেন আপনার টোটাল 6 মাস ক্রেডিট এখানে দেখতে পাচ্ছেন 35টা ক্রেডিট এখানে দেয়া। সেখানে টোটাল ডিটেলস আর কি দেওয়া আছে। আমি এখন চলে যাই, ওখানে গিয়ে এক্সপ্লেন করে দিই। যেমন আবেদন যে করবেন অনলাইনে সেটার ফি হচ্ছে 100 টাকা। রেজিস্ট্রেশন ফি হচ্ছে আপনার 4টা কোর্স, বললাম যে একটা সেমিস্টারে 4টা কোর্স বা 4টা সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টের জন্য 892.50 টাকা। সো ওইটাকে 4 দিয়ে গুণ করে 3,570 টাকা হয়। ওইটা আপনার হচ্ছে দিতে হচ্ছে। সেমিস্টারের রেজিস্ট্রেশন ফি 200 টাকা। আপনার যে ল্যাব ইউজ করছেন সেটা হচ্ছে 350 টাকা করে 4টা কোর্সের জন্য, সেটা 1,400 টাকা আসে। আইডি কার্ড যেটা পাবেন, আইডি কার্ড হয়তো পরের বার থেকে আর আইডি কার্ডের টাকা লাগে না, প্রথম সেমিস্টারে লাগে। তো আইডি কার্ডের ফি হচ্ছে 200 টাকা। একাডেমিক ক্যালেন্ডার ফি হচ্ছে 50 টাকা। একাডেমিক ক্যালেন্ডার বলতে আপনার হচ্ছে যে ইয়েগুলো পাচ্ছেন হচ্ছে নোটিশের মধ্যে আপনাকে যে দেওয়ার রুটিন দেওয়া থাকবে না, পিডিএফ, ওগুলো আর কি হতে পারে। আর পরীক্ষার যে ফিটা আছে 75 টাকা করে 4টা কোর্সের জন্য, মানে 4টা পরীক্ষার জন্য 75 টাকা করে 300 টাকা হয়। আর সেমিস্টারের মার্কশিট যেটা আসবে আপনার অনলাইনে সেটার মেবি 70 টাকা করে। মার্কশিট আমরা এখন পাইনি, সো মার্কশিটটার ব্যাপারে বলতে পারছি না, বাট সেটা 70 টাকা করে পড়বে আর কি। সো এই টোটালটা হচ্ছে 5,890 টাকা মোট আসে। এখন হচ্ছে আমরা ভর্তি সংক্রান্ত তথ্যবলী নিয়ে আলোচনা করি। সো ভর্তির ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে লিঙ্কটা এখানে দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন। সো এই লিঙ্কটার মধ্যে osapsnew.pou.ac.bd এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আপনি এই একটা জায়গা আছে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এই যে আপনি দেখছেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যে সেকশনটা, এটার মধ্যে ক্লিক করলে এই যে প্রথমে দেখেন এখন কিন্তু স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনের ভর্তি চালু আছে। তো এটা অ্যাডমিশন ওপেন কত পর্যন্ত, এপ্রিল মাসের 3 তারিখ হতে পারে। তো এপ্রিল মাসের 3 তারিখ 2026 পর্যন্ত। সেখানে ভিউ সার্কুলার মধ্যে ক্লিক করলে আপনি হচ্ছে ওই যে পিডিএফটাই যে একটু আগে দেখলাম ওই পিডিএফটাই দেখবেন। এখানে টোটাল ওনারা হচ্ছে এটার মধ্যে তথ্য দিয়ে দিয়েছে 2 পৃষ্ঠার পিডিএফ। এটা হচ্ছে ওনাদের অফিসিয়াল তথ্য, আমার ভিডিওটা তো দেখবেনই, বাট এই অফিসিয়াল পিডিএফটা আপনি অবশ্যই চেক করে নেবেন। হ্যাঁ, অফিসিয়াল পিডিএফটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এখানে আপনি ভিউ সার্কুলারে গেলে এটা তো পাবেন। আর অ্যাপ্লাই নাওয়ে যদি ক্লিক করেন, অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলে হচ্ছে চলে আসবে সেকশনটা। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনি রিজিওনাল সেন্টার, যেটা এখানে দেখি রিজিওনাল সেন্টার, ধরেন আমি হচ্ছে 4 জায়গায় ভর্তি হতে পারছি। আমি হচ্ছে ঢাকায় ভর্তি হলাম। সাব রিজিওনাল সেন্টার হচ্ছে আমি ঢাকাই। তো স্টাডি সেন্টার এই যে এখানে আমি এখন চুজ করব। তো আপনি হচ্ছে এগুলো গুগলে সার্চ দিয়ে নেবেন যে কোনটা স্টাডি সেন্টার কোন জায়গায়, এই ইনস্টিটিউশনের নাম লিখে যদি সার্চ দিয়ে দেন তাহলে দেখবেন কোনটা কোন জায়গায়। যেমন আমি আইএসটিতে ভর্তি হয়েছি, আইএসটিটা হচ্ছে ধানমন্ডিতে। সো আপনি আইএসটিতে ভর্তি হবেন বা আইএসআইটিতে ভর্তি হবেন, সেটা আপনি চুজ করে আপনি নেক্সটে ক্লিক করবেন। এই যে আপনার ইনফরমেশন আছে সব কিছু ইনফরমেশনগুলো আপলোড করবেন। ছবি দিতে হবে 300x300 পিক্সেল 100 কেবির নিচে। হ্যাঁ, আর হচ্ছে 300x100 যে পিক্সেলের আপনার সিগনেচার আছে সেটা 100 কেবির নিচে, এগুলো দিবেন। আর আপনার সব ইনফরমেশনগুলো সঠিকভাবে দেবেন, ভুল তথ্য দেবেন না, তাহলে আপনার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে। আর এরপরে হচ্ছে সেকশন যাবে হচ্ছে একাডেমিক ইনফরমেশন, ঠিক আছে। তারপর হচ্ছে প্রফেশনাল ইনফরমেশনের মধ্যে আপনার চাকরি বাকরি বা এগুলোর ব্যাপারে তথ্য দিতে পারেন যে আপনি আর কী করেন বা এরকম কিছু দিয়ে সাবমিট দিয়ে দেবেন। তাহলে হচ্ছে আপনার মেসেজ চলে আসবে, সেখানে আপনি লগ ইন করে আপনার যেই টাকা পয়সা ব্যাপারটা আছে পেমেন্ট সিস্টেম, সো পেমেন্ট কমপ্লিট করে দেবেন। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে আপনার হচ্ছে একটা মেসেজ যখন আপনার ফোনে আসবে সেখানে কিন্তু একটা লগ ইন আইডি আর পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই পাসওয়ার্ড আর লগ ইন আইডি আপনি ভালো মতো রেখে দেবেন, কারণ আপনার ফিউচারে আপনি যখন আবার ভর্তি হতে আসবেন তখন এখানে কিন্তু আপনার লগ ইন করে, ঠিক আছে, এখানে লগ ইন করে তারপরে আপনার হচ্ছে ওই ভর্তি বা আপনার হচ্ছে বিভিন্ন নোটিফিকেশান বা আপনার পেমেন্ট, আপনার ইনফরমেশন, আপনি কোন কোর্সে ভর্তি এখন আছেন সব কিছু কিন্তু ওইখানে দেখতে পারবেন।
সো ওই পাসওয়ার্ড আর আইডিটা অবশ্যই রেখে দেবেন। হ্যাঁ, ওকে। সো আমরা এখানে ভর্তি সংক্রান্ত যে তথ্যাবলী আছে সেখানে চলে গেলাম। তো ওয়েবসাইটে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন ও ভর্তি ফি প্রদান করতে হবে। তারপর হচ্ছে আপনি ভর্তি যে হয়েছেন সেটার একটা প্রিন্ট কপি নিয়ে যেতে হবে। ওখানে আপনার হচ্ছে ভর্তি হওয়ার পরে আপনি ওইটা কিন্তু পিডিএফ ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আপনি হচ্ছে ওই পিডিএফটা আর আপনি যে অনলাইনে পেমেন্ট করলেন পেমেন্টের একটা স্লিপ ওইখান থেকে আর কি ডাউনলোড করে নেবেন যে পেমেন্ট কমপ্লিট হয়েছে। এই দুইটা ডাউনলোড করে পিডিএফ আর কি ডাউনলোড করে প্রিন্ট করবেন। প্রিন্ট করে এই কাগজপত্র যেগুলো আছে আপনার যেগুলো চাহিদা চাচ্ছে কাগজপত্র কী কী জমা দিতে হবে সেগুলো আমরা দেখবো সামনে কী কী কাগজপত্র লাগবে। সেই কাগজপত্র সবগুলো একসাথে নিয়ে তারপর আপনাকে ওই যে আঞ্চলিক কেন্দ্র যেটা সেখানে যেতে হবে। ঠিক আছে, আঞ্চলিক কেন্দ্র ঠিকানা তো আমি লিঙ্ক দিয়েছিলাম, ওখানে আপনি একটু খুঁজে নেবেন আঞ্চলিক কেন্দ্র ঠিকানাগুলো খোঁজার জন্য। আঞ্চলিক কেন্দ্রের মধ্যে গিয়ে আপনি যে সেকশন আছে সেই সেকশনের মধ্যে আপনি হচ্ছে জমা দেবেন। ঠিক আছে, ওখানে গিয়ে বললেই হবে ডিসিএস এ ভর্তি হওয়ার জন্য কোন রুমে যেতে হবে। ওইখানে যাওয়ার পর আপনি আপনার ইনফরমেশন আপনার হচ্ছে ভর্তি হওয়ার প্রমাণ, তারপরে আছে আপনার যেই অ্যাকচুয়াল কাগজপত্র আছে সেগুলো জমা দিলেই আপনাকে যে ভর্তি কনফার্ম করে দেবে। আর ভর্তি কনফার্ম করার পর যেই কাগজপত্রগুলো জমা দেয় সেগুলো জমা রেখে দেবে। তারপর হচ্ছে একাডেমিক রেকর্ড কার্ড আর বই। ঠিক আছে, একাডেমিক রেকর্ড কার্ড আর বই সংগ্রহ করতে হবে। সো একাডেমিক রেকর্ড কার্ডটা কি? একাডেমিক রেকর্ড কার্ড হচ্ছে আপনার ছবি লাগানো একটা ভর্তির প্রমাণপত্র। ঠিক আছে, ওইটা আপনার অনেক ইম্পর্টেন্ট। ওইটাই আপনার প্রবেশপত্র, ওইটাই আপনার ভর্তির প্রমাণপত্র। ওইটা আপনি কোনোভাবেই হারাবেন না বা নষ্ট করবেন না। খুব সাবধানে ওটা রাখবেন। আর ওটা আবার ল্যামিনেটিং করে ফেলেন না, কারণ ওটার মধ্যে কিন্তু লেখা লাগে প্রতি সেমিস্টারে কিছু। আপনি লিখবেন না, ভর্তির সময় আপনি যখন বই নিচ্ছে তখন ওনারা লিখবে। সো ওটা আবার কেউ ল্যামিনেটিং করে ফেলবেন না প্লিজ। তো একাডেমিক রেকর্ড কার্ডটা আপনি ওখান থেকে কালেক্ট করে নেবেন, এর মানে আপনার ভর্তি কমপ্লিট। আর ওইখান থেকে বই কালেক্ট করে নেবেন। এরপর স্টুডেন্ট আইডি যেটা আছে, এই স্টুডেন্ট আইডিটা হচ্ছে আপনি এই আঞ্চলিক কেন্দ্র থেকেই নেবেন, কিন্তু স্টুডেন্ট আইডি দিতে অনেক সময় লাগে, অনেক দিন পরে যেতে হবে। হ্যাঁ, স্টুডেন্ট আইডি আসতে অনেক সময় লাগে। আমাদের সময় এরকম হয়েছে, স্টুডেন্ট আইডি অনেক দিন পরে কালেক্ট করতে হয়েছে। তো আপনার কয়েক মাস পরে গিয়ে কালেক্ট করে দেখবেন যে মানে ইনফরমেশন ওইখান থেকে খুঁজে দেখবেন যে স্টুডেন্ট আইডি কার্ড এসেছে কিনা, গিয়ে তারপর হচ্ছে কালেক্ট করে নিতে পারবেন। এগুলো সবই কিন্তু আঞ্চলিক কেন্দ্র। হ্যাঁ, স্টাডি সেন্টারে কিন্তু শুধু ক্লাস আর পরীক্ষা। একাডেমিক রেকর্ড কার্ড হচ্ছে আপনার ভর্তি প্রমাণপত্র। পরীক্ষা, বই সংগ্রহ, স্টুডেন্ট আইডি কার্ড সংগ্রহ, যে কোনো ক্ষেত্রে আপনার একাডেমিক রেকর্ড কার্ডটা সাথে নিয়ে আসতে হবে। এই জন্য সকল ক্ষেত্রে আপনি ওইটা সংরক্ষণ করে রাখবেন। হ্যাঁ, আর বাউবির নোটিশ অনুযায়ী ভর্তির কার্যক্রম হচ্ছে শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনে বন্ধ থাকে, এবং অফিস যেরকম চলাকালীন টাইম থাকে সরকারি নর্মালি ওরকম টাইমে যাবেন। আচ্ছা, ভর্তির জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র সেগুলোর ব্যাপারে একবার কথা বলি। সো প্রিন্টকৃত অনলাইন আবেদন ও পেমেন্ট স্লিপ। আপনি অনলাইনে আবেদন করলেন, যে দেখালাম আবেদনের প্রসেসটা, ওইখানের মধ্যে গিয়ে একটা প্রিন্ট ডাউনলোড করে নেবেন পিডিএফ। আর পেমেন্ট করেছেন, পেমেন্টের একটা স্লিপ লাগবে, ওটা পিডিএফ নিয়ে নেবেন। তারপর হচ্ছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি নেবেন। জাতীয় পরিচয়পত্র বা আপনার অনলাইনে জন্ম নিবন্ধন সনদের যে ফটোকপি আছে সেই ফটোকপিটা নেবেন। ঠিক আছে, আর হচ্ছে সকল সনদপত্র এবং নম্বরপত্রের এক সেট ফটোকপি। আপনার যে এইচএসসি, এসএসসি, এগুলো হচ্ছে আপনার যে সনদপত্র, ঠিক আছে, অ্যাকচুয়াল যে আপনার সনদ আছে সেগুলো কালেক্ট করে নেবেন আপনার স্কুল বা কলেজ থেকে। সেগুলো কালেক্ট করে নিয়ে ওইগুলোর এক সেট করে ফটোকপি নেবেন, আর অরিজিনালটা সাথে নিয়ে যাবেন। ওনারা অরিজিনালটা চেক করে আপনাকে ফেরত দিয়ে দেবে, কিন্তু যে ফটোকপি আছে ওগুলো রেখে দেবেন। ঠিক আছে, আপনি কিন্তু কোনো কাগজপত্র যদি কম নিয়ে যান, ঠিক আছে, সনদপত্রগুলো এসএসসির, এইচএসসির এগুলো না নিয়ে যান, তাহলে কিন্তু আপনার আবার ফেরত এসে ওগুলো নিয়ে যেয়ে তারপর ভর্তি হওয়া লাগবে। আমাদের সময় এই জিনিসটা ঘটেছিল, সো এই জন্য বলে দিচ্ছি সব কিছু একবারে কালেক্ট করে তারপরে চলে যাবেন। আচ্ছা, এখন এখানে ভর্তির ক্ষেত্রে আমি যেই জিনিসটা বলে দিয়েছিলাম অলরেডি, আপনার ফোনে যেই মেসেজটা আসবে সেখানে হচ্ছে এই যে BOU OSAPS এর যেই OSAPS হচ্ছে অনলাইন সার্ভিসেস অ্যান্ড পেমেন্ট সিস্টেম, এটা শর্ট ফর্ম আর কি। তো এটার একটা মেসেজ যে আসবে সেটার মধ্যে লগ ইনের তথ্য থাকবে, কিন্তু পাসওয়ার্ড আর হচ্ছে টেম্পোরারি আইডি সেই দুটো কিন্তু আপনি সংরক্ষণ করে রাখবেন। হ্যাঁ, কারণ এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার হচ্ছে লগ ইনের ক্ষেত্রে পরবর্তী সময় এটা কিন্তু প্রয়োজন হবে। সো আমরা এখন আসি স্টুডেন্ট হ্যান্ডবুকের ব্যাপারে। সো স্টুডেন্ট হ্যান্ডবুক কিন্তু এমন একটা গাইড বুক, ঠিক আছে, PDF অনলাইনে দেওয়া আছে আর কি, তো অনলাইন থেকে কালেক্ট করে নেবেন। তো স্টুডেন্ট হ্যান্ডবুকটা হচ্ছে এটার মধ্যে আপনার সব ডিটেলস লেখা আছে। DCS এর মধ্যে কি কোর্স আছে, কিভাবে পরীক্ষা হয়, কোন নিয়ম কানুন, কি করতে হবে, সব ইংলিশে আর কি অবশ্যই দেওয়া আছে। হ্যাঁ, আপনি যে অনলাইনে গিয়ে সার্চ করেন DCSA হ্যান্ডবুক, DCSA হ্যান্ডবুক লিখে সার্চ করলে আছে আপনি যে স্টুডেন্ট হ্যান্ডবুক নামে একটা অপশন পেয়ে গেছেন প্রথমেই। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি হচ্ছে এই যে দেখেন প্রথমে হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সের এখানে হ্যান্ডবুকে ক্লিক করবেন। এই যে হ্যান্ডবুক, এখানে
হ্যান্ডবুকের ব্যাপারে এই যে আপনার হচ্ছে প্রোগ্রামের ডিজাইন, প্রথম সেমিস্টারে কী কী কোর্স, কোনটার ক্রেডিট কত, দ্বিতীয় সেমিস্টারে কী কী কোর্স, কোনটার ক্রেডিট কত, তৃতীয় সেমিস্টারে, এগুলো সব ডিটেলস অনেক বড় একটা পিডিএফ, 30 পৃষ্ঠার পিডিএফ। এটার মধ্যে অনেক কিছু লেখা আছে, সেটা এখান থেকে আপনি চাইলে ঠান্ডা মাথায় আস্তে করে পড়ে নিতে পারেন, বা প্রিন্ট করে আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন। এটার মধ্যে অনেক তথ্য আছে যেগুলো আপনার সামনে কাজে লাগবে। এটা ডিসিএস এর ব্যাপারের জন্য করা, ওপেন ইউনিভার্সিটি থেকে করা। সো স্টুডেন্ট হ্যান্ডবুক তো আপনারা দেখলামই। ভর্তির পরবর্তীতে কী করবেন? সো ভর্তি হওয়ার পর আপনার যে একাডেমিক রেকর্ড কার্ড থাকবে, হ্যাঁ, যে বললাম কার্ডটা আপনার ভর্তি প্রমাণপত্র যেটা, সেটার মধ্যে হচ্ছে আপনার 11 ডিজিটের একটা স্টুডেন্ট আইডি নাম্বার দেওয়া থাকে, হ্যাঁ, আর সেশন দেওয়া থাকে যে কত সেশনের স্টুডেন্ট আপনি, আর টার্মও দেওয়া থাকবে। সেশনের টার্মটা হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনি যে পিডিএফটা দেখেছিলেন এখানের মধ্যে যে শিক্ষাবর্ষ দেওয়া আছে, শিক্ষাবর্ষ এখন যে ভর্তিটা চলছে সেটা হচ্ছে 24-25, আর টার্ম হচ্ছে 251, এটাই আপনার টার্ম আর শিক্ষাবর্ষ থাকবে। কিন্তু আপনার যেই স্টুডেন্ট আইডি নাম্বার, ঠিক আছে, আপনার যে আইডি নাম্বার 11 ডিজিটের, সেটা কিন্তু আপনার একাডেমিক রেকর্ড কার্ডে লিখে দেবে। যেমন হচ্ছে আইডি নাম্বারের ব্যাপারটা এখানে দেখাই, যে একটা আইডি নাম্বার হচ্ছে 24150812012, এটা একটা আইডি নাম্বার হতে পারে। আর শিক্ষাবর্ষ হচ্ছে 23-24 হবে ধরেন আমাদের ক্ষেত্রে, আর টার্ম হচ্ছে 241। এই টার্মের ব্যাপারটা নিয়ে আমি সামনে আসছি, সমস্যা নেই। এগুলো কেন ইম্পর্টেন্ট, এই তিনটা কিন্তু আপনার জন্য জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির যত তথ্য আছে, ধরেন আপনার সামনে পরীক্ষা, বা আপনার কবে ক্লাস শুরু হবে, বা আপনার হচ্ছে পরীক্ষা পিছিয়েছে, সব কিছু কিন্তু বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির অনলাইন পোর্টালে দেয়া থাকবে। আপনি যদি বিওইউর ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যাওয়ার পর এই যে নোটিফিকেশনের জায়গাটা পাচ্ছেন, এই যে নোটিফিকেশন বোর্ডটা, এই বোর্ডটাই আপনার সব, ঠিক আছে। আপনি কিন্তু কাউকে কল করে যে ওখানে জানতে পারবেন, বা আপনাকে কল করে বা মেসেজ করে জানানো হবে, এটা না ভাই। আপনার হচ্ছে এইখান থেকে সব কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে। অ্যাডমিশনের সময় অ্যাডমিশনের এখানে নোটিফিকেশান দেখতে হবে, ক্লাসের সময় ক্লাসের নোটিফিকেশানটা দেখতে হবে, কখন কবে ক্লাস শুরু হবে, এক্সামের সময় এক্সামের নোটিফিকেশানটা দেখতে হবে, রেজাল্টের সময় রেজাল্টের নোটিফিকেশানটা দেখতে হবে, ঠিক আছে। তো এটা টোটালি কিন্তু অনলাইনে, আপনি অনলাইনে এখানে চেক দিয়ে তারপরে বুঝতে পারবেন আসলে যে আপনার ক্লাস কখন শুরু হবে, পরীক্ষা কখন শুরু হবে, সব কিছুর ব্যাপারে। তো ওগুলো আপনি সবসময় দেখবেন, এখানে কিন্তু লেখা থাকে, যে টার্ম দেখছেন, টার্ম লেখা, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, এগুলো সব কিছু এখানে লেখা থাকে। তো নোটিশটা কি আপনার জন্য কি না, সেটা কিন্তু বোঝার জন্য আপনার এই তিনটা জিনিস খুব ভালো মতো জানতে হবে। আইডি, আপনার শিক্ষাবর্ষ, আর টার্ম। ডিসিএস এর নর্মালি দুইটা আলাদা আলাদা একসাথে চলতে পারে, যেমন ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার একসাথে চলে। সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে আর কেউ থাকে না, সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে যারা আছে তারা একাই থাকে, একাই সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করে আর কি। এবার আইডি নাম্বারটার ব্যাপারে বলি। ধরেন আপনি হচ্ছে 11 ডিজিটের যে আইডি নাম্বারটা পেয়েছেন, সেটা একটা ভাগ আছে আসলে, আমি যেটা অ্যানালাইসিস করে বের করলাম। ভাগটা হচ্ছে, আপনি প্রথমে যে পিডিএফটার মধ্যে দেখলেন না, এখানে দেয়া আছে, এখানে টার্ম কত, প্রথমবার আপনি যখন ভর্তি হচ্ছেন টার্ম 251, তাই না? তো এই 251 টার্মই আপনার ব্যাচ নাম্বার। প্রথম যেই টার্মটা পেয়েছেন, টার্ম মানে হচ্ছে আপনার সেমিস্টারটা, ঠিক আছে। সেমিস্টার, প্রতিটা সেমিস্টারে একটা করে আলাদা কোড থাকে 3 ডিজিটের, হ্যাঁ, এটাকে টার্ম বলি আর নর্মালি আমরা। তো এই টার্মটা হচ্ছে 251 টার্ম যেটা, সো এটা 251 টার্ম হচ্ছে আপনাদের প্রথম সেমিস্টারটা। তো এই টার্মটার এই 3 ডিজিটটাই আপনাদের ব্যাচ নাম্বার হয়ে যাবে। তো আপনার যে আইডিটা পাবেন 11 ডিজিটের, 11 ডিজিটের আইডির মধ্যে এটা হচ্ছে আপনার, এই 3টা হচ্ছে আপনার ওই ব্যাচ কোড। আর 50, এটা বলেছিলাম প্রথমেই যে প্রোগ্রামের কোড হচ্ছে 50, সো সেটা 50। আর স্টাডি সেন্টার হচ্ছে আপনার, এই পরের 3টা হচ্ছে স্টাডি সেন্টারের কোড। তা আমাদের যেহেতু আইএসটি ছিল ধানমন্ডির, তো আইএসটি স্টাডি সেন্টারের কোড হচ্ছে 812। আর হচ্ছে পরের লাস্টের যেই 3টা ডিজিট আছে সেটা হচ্ছে আপনার রোল নাম্বার, হ্যাঁ। তো 012 হচ্ছে আমার রোল নাম্বার ছিল। সো এইভাবে আমি এটা ভাগ করে বুঝতে পেরেছি। তো আমার হচ্ছে ব্যাচ কোড, তারপর প্রোগ্রাম কোড, স্টাডি সেন্টার কোড আর রোল নাম্বার মিলিয়ে 11 ডিজিটের আমার যেই আইডি নাম্বার আছে সেটা ক্রিয়েট হয়। এটা হচ্ছে আপনি যখন ভর্তি হবেন তখন আমার ভিডিওটা আবার দেখলে আবার বুঝতে পারবেন, তখন সমস্যা নেই। এখন একটু বুঝতে কমপ্লেক্স লাগলেও পরে দেখে বুঝে নিতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা পরীক্ষার মানবন্টনের ব্যাপারে যাই। সো পরীক্ষার মানবন্টনের ক্ষেত্রে আমাদের যে প্রতিটা পরীক্ষা হয়, প্রতিটা পরীক্ষার মধ্যে এমসিকিউ কেমন থাকবে, এমসিকিউ হচ্ছে 40টা থাকবে, 20 মিনিটে কমপ্লিট করতে হবে। মার্ক হচ্ছে 20, মানে হাফ মার্ক করে একটাতে। তো 40টা এমসিকিউ আপনি 20 মিনিটে কমপ্লিট করবেন। এমসিকিউগুলো হচ্ছে আপনার টিক দিতে হয়, বৃত্ত ভরাট না, এমসিকিউর পুরো কোয়েশ্চেনটাই দিয়ে দেয়, ওটার মধ্যে জাস্ট টিক দিতে হয়, টিক দিয়ে জমা দিতে হয় আর কি, এরকম। সো এরপর এসে টাইপ কোয়েশ্চেন, যেগুলো লিখিত কোয়েশ্চেন, লিখিত কোয়েশ্চেনের নম্বর হচ্ছে 50, এটার জন্য 2 ঘন্টা 40 মিনিট থাকবে।
প্রশ্ন 2 টাইপে ভাগ করা। একটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে, সেটা হচ্ছে 10টার মধ্যে 8টা দেওয়া লাগে, ইংলিশে অবশ্যই লেখা লাগবে। আর একটা হচ্ছে বিশ্লেষণমূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো 8টার মধ্যে আপনার 5টা দেওয়া লাগে। এক্সাম হচ্ছে রিটেন যে এক্সামগুলো আছে, এমসিকিউ আর বর্ণনামূলক এসে টাইপ যে কোয়েশ্চেন, এই দুইটা হচ্ছে একসাথে হয়। টোটাল 3 ঘন্টার পরীক্ষা, এই দুইটা একসাথে হয়। আর ব্যবহারিক যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে অন্য আরেক দিন হয়। আর সবগুলো পরীক্ষা অবশ্যই শুক্রবারে হবে, সো এটা নিয়ে টেনশন করে লাভ নেই, শুক্রবারই পরীক্ষা দিবেন আপনারা। ব্যবহারিকের ক্ষেত্রে আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু কোয়েশ্চেন দেয়, ওটা অনুযায়ী করা প্রয়োজন পড়ে, কম্পিউটারের মধ্যে আপনি করবেন। সেটার জন্য আপনার হচ্ছে এক্সপেরিমেন্টের জন্য 10 নাম্বার, আর আপনার হচ্ছে মুখে কিছু কোয়েশ্চেন করবে সেটার জন্য 5 নাম্বার। আর রেকর্ড বুকটা হচ্ছে আপনার একটা ছোট্টখাটো অ্যাসাইনমেন্টের মতো। আপনি স্কুল লাইফে হয়তো অ্যাসাইনমেন্ট করেছেন না, যে আপনার হচ্ছে বোর্ডে গিয়ে যে অ্যাসাইনমেন্টটা জমা দেন, তো ওরকমই আর কি। আপনার হচ্ছে লিখে বা টাইপ করে বা যেভাবে টিচাররা বলবেন ওইভাবে আপনার ওইটা নিয়ে আর কি ওইখানে গিয়ে দেওয়া লাগবে এরকম। আর টিএমএটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? টিএমএটা হচ্ছে বড় টাইপের অ্যাসাইনমেন্টের মধ্যে, এটার নাম্বার হচ্ছে 10, এটা একটু বড়। সো এই প্রতিটা কোর্সের জন্য টিএমএ আছে, প্রতিটা কোর্সের জন্য কিন্তু রেকর্ড বুক আছে। এই দুইটা জিনিস আপনার তৈরি করা লাগে। এটা ইনস্ট্রাকশন হচ্ছে টিচাররা আপনাকে দিয়ে দিবেন, তো ওটা দিলে আপনার ওই অ্যাসাইনমেন্টগুলো আর কি করে জমা দেওয়া লাগবে। এটাই টাইম বলে দেবেন, সেই টাইমের মধ্যে আপনারা এটা টিচারদের কাছে জমা দিবেন। তো ওটার মধ্যে আলাদা মার্কস আছে। পরীক্ষাটা সিস্টেম এরকম, আপনার লিখিত পরীক্ষা 3 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে, আর ব্যবহারিক পরীক্ষা আরেক দিন হচ্ছে, সেটার মধ্যে হচ্ছে আপনার রেকর্ড বুকটা দেওয়া লাগবে। আর টিএমএটা টিচার যেই টাইমে বলে, টিএমএটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আর কি, ওটা লিখে যে টাইমে বলে যেভাবে বলে সেটা হচ্ছে আপনার জমা দেওয়া লাগবে। টার্মের ব্যাপারটা নিয়ে আমরা এখন একটু কথা বলি। হ্যাঁ, তো টার্ম হচ্ছে প্রতি সেমিস্টারেই পরিবর্তন হবে। টার্মের ক্যালকুলেশনটা আমার যে মনে হয়, যেরকম আমি এটার ব্যাপারে কোথাও তথ্য খুঁজে পাচ্ছিলাম না, বাট আমি যে অ্যানালাইসিস করে যেটা পেলাম সেটা হচ্ছে এরকম। 231 নাম্বার যে ব্যাচ ছিল, 231 ব্যাচ, তাদের টার্মটা কীভাবে কাজ করেছে, তারা হচ্ছে 2023 সালের প্রথম 6 মাসের ব্যাচ, ঠিক আছে? প্রথম যারাই ভর্তি হয় তারা কিন্তু প্রথম 6 মাসের ব্যাচটা পায়। এই জন্য সবার টার্ম কিন্তু 1 থাকে, সবার টার্মের লাস্টে কিন্তু 1 থাকে। হ্যাঁ, আর সালটা উল্লেখ করা থাকে। 2023-এর যারা ব্যাচ ছিল সেই ব্যাচের টার্ম ছিল, প্রথম টার্ম ছিল 231। তো এটা আসে প্রতি সেমিস্টারে আপনার কি হবে, এই টার্মটা চেঞ্জ হবে, সেটা আপনার বুঝতে হবে এই জিনিসটা। এই জন্য সো 231 টার্ম মানে হচ্ছে 2023 সালের প্রথম 6 মাস, 232 টার্ম হচ্ছে 2023 সালের দ্বিতীয় 6 মাস, তারপরও 233 এরকম আসবে না, কারণ 2023 সাল তো শেষ, 6 মাস 12 মাস শেষ। এরপর আবার শুরু হবে কি 241, যেমন আমরা পেয়েছিলাম 241 টার্ম হচ্ছে 2024 সালের প্রথম 6 মাস, ঠিক আছে? এখানে সাল বলতে ওই সালই বোঝাবে এটা না, আমাদের হচ্ছে সেশন, তো এরকম একটা সেশন জটের মনে হয় একটা ঝামেলা থাকে। সো অলরেডি আমি 2024-এর প্রথম টার্ম মনে শুরু করছি 25-এ, ওই প্রবলেমটা একটু থাকেই, ওটা নিয়ে চিন্তা করে লাভ নেই। যা আপনি যেই জিনিসটা এখন দেখতে পারবেন 251, আপনারা যারা ভর্তি হবেন সামনে, সেটা হচ্ছে 251 যেই টার্মটা পাচ্ছেন সেটা বোঝাচ্ছে কি 2025-এর প্রথম 6 মাস, ঠিক আছে? এরপরে তাহলে আপনারা দ্বিতীয় সেমিস্টারের ক্ষেত্রে আরেকটা টার্ম পাবেন, টার্মটা কত হবে 2025-এর দ্বিতীয় 6 মাস, মানে 252 টার্ম পাবেন, এরকমভাবে আর কি চলবে। পরের বার তৃতীয় সেমিস্টারে আপনারা যে টার্মটা পাবেন সেটা হচ্ছে 261। হ্যাঁ, আর ওই সময় দেখবেন প্রথম সেমিস্টারের কেউ ওই সেম টার্মে জয়েন করবে। আশা করি জিনিসটা একটু ক্লিয়ার বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন যেহেতু ভিডিওর একদম লাস্টে চলে এসেছি, সো আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে, যে আমি হচ্ছে একটা ওয়েবসাইট এর মতো ক্রিয়েট করেছি ফ্রেমার দিয়ে। সো ওয়েবসাইটটার লিঙ্ক হচ্ছে dcsa.framer.website। এই ওয়েবসাইটটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন বা এখানের মধ্যে যদি আপনি চলে যান, তাহলে এই যে ইনফরমেশনগুলো আমি যেখানে বিভিন্ন জায়গায় ছড়ানো আছে লিঙ্কগুলো, সেগুলো হচ্ছে গুছিয়ে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি। হ্যাঁ, সো এগুলোর ক্ষেত্রে আপনি এখানে এই লিঙ্কটার মধ্যে গেলে এই যে লগ ইনের মধ্যে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে দেখবেন এই যে এখানে চলে এসেছে, এখানে আপনি ইউজার আইডি দিয়ে লগ ইন করতে পারবেন। বা আপনি চাইলে যদি এখানে গিয়ে হোমে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার ওই যে ভর্তি সেকশনটা চলে আসছে। নোটিসের এটার মধ্যে ক্লিক করলে আপনি এখানে নোটিসের এই জায়গায় চলে যাবেন, এটা পাবেন। তারপর হোল বুকসটা হচ্ছে আমি ডিসিএসের যে বইটা পিডিএফ করা আছে, যেমন এখানে ই বুকসের ক্ষেত্রে আপনি ক্লিক করলে দেখেন এই পিডিএফটা হচ্ছে আপনার, এই পিডিএফগুলো হচ্ছে ভাগে ভাগে করা, এক একটা ইউনিট করে। তা আমি হচ্ছে আমার পুরো বইটা একবার প্রয়োজন পড়ে, তো এই জন্য আমি হোল বুকসগুলো আমি একসাথে কম্বাইন করে আমার একটা ড্রাইভে করে দিয়ে দিয়েছি। সো এখানে আপনি একসাথে আর কি বইগুলো এক জায়গার মধ্যে পাবেন, পুরো বইটা আর কি। এরপর হচ্ছে হ্যান্ডবুকের যে লিঙ্কটা আছে, যে আপনার ডিসিএস এর হ্যান্ডবুকের লিঙ্কটা, সেটা এখানে গেলে আপনি যে এখানে হ্যান্ডবুকের মধ্যে ক্লিক করলে হ্যান্ডবুকের ব্যাপারটা পেয়ে যাবেন, পিডিএফটা। সো এক জায়গায় মানে সব কিছু কম্বাইন করে এক জায়গায় দিয়েছি। এটা তো আমার নিজ উদ্যোগে আমি এটা করার চেষ্টা করলাম।
আর ফি এর ব্যাপারটা এখানে অনলাইন ফি এর ব্যাপারটা কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ফি এর লিঙ্কের এটা আছে। আচ্ছা ইবুকেরটা তো দেখালামই। আর হচ্ছে রেজাল্টের এখানে ক্লিক করলে হচ্ছে আপনার এইখানে হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি দিলে আপনি আর কি রেজাল্ট যদি পাবলিশ হয় আর কি তখন দেখতে পারবেন। হ্যাঁ, বিওএসসিটি হচ্ছে ওপেন ইউনিভার্সিটির একটা সেকশন, যে সেকশনটা হচ্ছে আপনার স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানে হচ্ছে এই যে বিওইর মধ্যে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির মধ্যে যেই ডিসিএসএ তারপর সিএসসি এই কোর্সগুলো যারা ম্যানেজ করেন তাদের একটা আলাদা সেকশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। ওরা আবার কমার্সের রিলেটেড বা আর্টস রিলেটেড সাবজেক্টগুলো আর কি হ্যান্ডেল করেন না, তো ওইটার জন্য আলাদা ওনাদের একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটা আর কি এখানে লিঙ্ক দিয়ে রেখেছি আমি, যদি আপনাদের ভালো লাগে কাজে লাগে আপনারা ঘুরে দেখতে পারবেন। ও আচ্ছা ঠিক আছে, এখানে আমার নাম দেওয়া আছে বা আমি কত ব্যাচ সেটা আমি প্রথমে এই টার্মে ভর্তি হয়েছিলাম, এই জন্য আমার ব্যাচ নাম্বার এত। তো এখান থেকে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আর এটা আপনারা হচ্ছে একটা অ্যাপের মতো করে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাপের মতো করে আপনার ফোনেও রাখতে পারবেন যদি আপনার প্রয়োজন পড়ে আর কি। সো আপনার গুগল ক্রোমে ঢুকবেন, ক্রোমে ঢোকার এই লিঙ্কে ঢোকার পরে যে 3 ডট যেটা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে অ্যাড টু হোম স্ক্রিন নামে একটা অপশন আছে, এটা ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন, দেখবেন এই ওয়েবসাইটটাই আপনার হোম স্ক্রিনে অ্যাপের মতো করে চলে এসেছে। তো আপনি মানে ইজিলি আর কি লগ ইন করার জন্য বা ইজিলি ইনফরমেশন জানার জন্য এইটা আর কি আপনার ফোনে রাখতে পারেন। সো এটার মধ্যে হচ্ছে সামনে আমি আরও কিছু ইনফরমেশন অ্যাড করে দিব এই ডিসিএস ওয়েবসাইটটার মধ্যে, যেগুলো আমার মনে হয় যে কাজে লাগবে। সো ভিডিওটা আমি নর্মালি শেষ করে দিলাম। আশা করছি এই একটা ভিডিও দেখার পর আপনার ডিসিএসসি নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি যে আপনাদের কনফিউশন ক্লিয়ার করে আপনাদের জন্য জিনিসটা ইজি করে দেওয়ার। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আমি স্টাডি রিলেটেড কোনো ভিডিও করি না, তবুও আমার মনে হয়েছে যে আমার এই ভিডিওটা করা প্রয়োজন, আমি এই ভিডিওটা করলে অনেকের জন্য অনেক হেল্প হবে, তাই আমি এই ভিডিওটা করলাম। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি যদি পসিবল হয় আমি চেষ্টা করব কমেন্টসে উত্তর দিয়ে দেওয়ার। আর ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।